শান্ত, আপনার মন্তব্য শুনবো, আপনি যদি এখানে কিছু বলতে চান, কিন্তু স্পেসিফিক একটা কোয়েশ্চেন আছে আমার আপনার কাছে। আমরা দেখলাম একটি তথ্য যে আসিফ মাহমুদের সাবেক এপিএস এর গাড়ি চালক ভাই এখন কোটিপতি। তার অনেক সম্পদে দুদকে দেয়া তথ্য অনুযায়ী অনেক সম্পদের লিস্ট দেখা যাচ্ছে। ৫ আগস্টের পর ২টি এফডিআরে তার জমা ২১ লাখ টাকা, স্ত্রীর নামে কিনেছেন ৪৪ লাখ টাকার মাইক্রোবাস, প্রাইভেট কার চালক, অথচ ব্যবসায়িক মূলধন ৯৬ লাখ টাকা। আমি আপনার কাছে শুনতে চাই, আপনারা তো আসলে নয়া বন্দোবস্তের কথা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে এত কথা বলেন, আপনারা নতুন দল, ছোট দল, তারপরও আপনাদের নেতাদের সাথে যারা ছিল তারা এসব দুর্নীতি যে করেছে, আপনারা কীভাবে ডিফেন্ড করবেন, কি বলবেন? ডিফেন্ড করার আমি আপনার একটা জিনিস আমি বারবার ক্লিয়ার করার চেষ্টা করছি। অভিযোগ এসেছে, সরকারের উচিত, আমি একবার প্রকাশ্যে মিডিয়াতে বলছি, যে আসিফ মাহমুদের যিনি এপিএস ছিলেন তিনিও এনসিপির সাথে কোনোভাবেই কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই। দ্বিতীয়ত হচ্ছে আসিফ মাহমুদের এপিএস এর যে ভাই তিনি তো নাই, তাকে যেমন আমি তার জীবনে নামও শুনি নাই। যদি তার দুর্নীতি সম্পদ যদি অবৈধভাবে বেড়ে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নেওয়া উচিত। এবং এটা তো খুব অল্প সময়ের মধ্যে করেছে, এটা ট্রেস করা সহজ। মনে করেন একটা দুর্নীতি যখন 10 বছর 15 বছর যাবত হয় তখন কিন্তু অনেক ফাঁকফোকর দেখানো যায়, অনেক সম্পদ বাড়ানো যায়। 1.5 বছরের মধ্যে যদি তিনি কোটি কোটি টাকার মালিক হয়ে থাকেন গাড়ি চালক থেকে, সরকারের উচিত, আমি তো সরকারের কাছে আহ্বান করছি, অন্যান্য ইস্যুতে যেভাবে আমরা বারবার আকুতি জানাচ্ছি, এটা আকুতি জানাচ্ছি, যাদের সম্পদ এভাবে অবৈধভাবে বেড়েছে তাদের অবশ্যই, যেমন আসিফ মাহমুদের এপিএস এর ব্যাপারেও দুর্নীতির একটা অভিযোগ প্রথমে মিডিয়াতে এরকম ঢালাও করে সকল মিডিয়াতে এসেছিল, সেটা পরে আমরা দেখলাম যে দুদক সেখান থেকে ছাড়পত্র দিয়েছে, তার পাসপোর্টের আটকের কথা ছিল সেটি কি ছেড়েছে এবং বলেছে তার বিরুদ্ধে কোনো ধরনের আর্থিক অনিয়মের কোনো তথ্য পায় নাই। তো তার ভাইয়ের বিরুদ্ধে যদি পায় তাহলে তাকে ব্যবস্থা নেওয়া উচিত, এটা কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কিছু নাই। এর আগে যেটা আপনি বললেন যে মন্তব্য করবো কিনা, সেটা এখানে একটু কিছু মন্তব্য করি। সেটা হচ্ছে যে দেখেন, এই দ্রব্যমূল্য, তারপরে হচ্ছে বিভিন্ন দাম বৃদ্ধি, এগুলো নিয়ে তো আমরা বারবার কথা বলি। আমি বাজেটের কয়েকটা দিক একটু ইঙ্গিত করতে চাই, একেবারেই অনলাইনার করে, কারণ যেহেতু লম্বা সময় নাই। বিএনপি এই বছরের এক ধাক্কায় 18% বাজেট বাড়ানোর একটা পরিকল্পনা, সাইজ বড় করার একটা পরিকল্পনা করেছে, যেটা আসলে হিউজ। এই পরিমাণ ইকোনমিক ক্যাপাবিলিটি বা প্রবৃদ্ধি আছে কিনা এবং এটা কোন প্রেক্ষাপটে বাড়াবে সেটা আসলে বিএনপি বা কোন কিসের আশায় বা কোন জায়গা থেকে ফান্ড আসবে সেটা কিন্তু বিএনপি ক্লিয়ার করে নাই। এবং আমরা দেখছি যে এটাতে কি হবে, যে রেভিনিউর একটা বড় অংশ এই বাজেটে চলে যাবে। এবং বিএনপি আরো একটা প্ল্যান করেছে, আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে চাল ডালের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসেও বিএনপি আসলে ভ্যাট ট্যাক্স বসানোর কথা চিন্তা করছে। তো এইটা কিন্তু আরো, যেমন মাসুদ কুমার ভাই যেটা বলছে, আমি ওটার পর থেকে শুরু করছি, যে আপনি এই 15 লাখের বাড়াইলেন, বেতন বাড়াইলেন, তারপরে আবার চাল ডালের উপরে যখন আপনি ট্যাক্স বসাই দিবেন, ভ্যাট বসাই দিবেন, তখন কিন্তু দেখা যাবে যে ওই 15 লাখ হয়তো কিনতে পারবে, বাকি 15 কোটি কিন্তু এটা না খায় মরতে হবে। সো এই ধরনের আমরা দেখছি। এবং যে এডিপির যে এক ধাক্কায় 20% বাড়ানোর যে পরিকল্পনা, এইরকম বিএনপি কিছু পরিকল্পনা করেছে, কিন্তু আমরা শুনেছিলাম যে তারেক রহমান বলেছিল গত ডিসেম্বরে সম্ভবত বলেছিল যে আমরা বিএনপি কোনো ধরনের বড় প্রকল্প নিবে না, কারণ যত বড় প্রকল্প, মেগা প্রকল্প, তত বড় দুর্নীতি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি 5-6টা মেগা প্রজেক্ট এই সরকার হাতে নিয়েছে এবং আরো কিছু হাতে নেওয়ার পরিকল্পনা আছে। প্রকল্পগুলোর নাম বলেন, সেগুলোর আসলে গুরুত্ব আছে কিনা আপনারা সেই জায়গাটাও যদি শুনি আমরা। মানে কোন মেগা প্রকল্প নেবে না এমন তো আসলে মনে হয় না। টোটাল আর্গুমেন্ট থেকে যদি একটা আর্গুমেন্ট সিঙ্গেল আউট করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে হবে যে এই যে আপনি টোটাল 18% বাজেট আপনি সাইজ বড় করলেন, আপনি মনে করেন ফ্যামিলি কার্ডের মতো আপনি একটা প্রকল্প নিলেন, যেই প্রকল্পে কি হয়েছে দেখেন, একজন প্রতিবন্ধী কিন্তু ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন না। কেন আসবেন না? কিন্তু তিনি আলাদা সুবিধা পান, তিনি পান 500 টাকা। কিন্তু দেখা যাচ্ছে একজন উপার্জন ব্যক্তি, যাকে আপনি গরিব বলে দিচ্ছেন, তাকে আপনি 2500 টাকা দিচ্ছেন। তার মানে এই যে ম্যানেজমেন্টটা নাই, যে আপনার একটা কার্ড সিস্টেম না থাকার কারণে একজন ব্যক্তি পাচ্ছে, হয়তো যিনি সক্ষম তিনি পাচ্ছেন 2500 টাকা, কিন্তু প্রতিবন্ধী তিনি অন্য একটা কার্ড পায়, প্রতিবন্ধী ভাতা পায় বিদায় তিনি ফ্যামিলি কার্ড পাচ্ছেন না, বিদায় তিনি পাচ্ছেন 500 টাকা, তিনি উপার্জনই করতে পারছেন না। এই যে প্রত্যেকটা প্রকল্পের টাকার উৎসটা কোথায় হবে? কারণ আপনি তো অলরেডি আপনিও বলছেন, মানে সরকারও বলছে যে আমার টাকার সংকট আছে, এই বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার এই জিনিসগুলোকে অনেক আমাদের ঋণে রেখে গেছে। তারপর আপনি যখন এই ধরনের বিগ বাজেট, সাইজ বাজেট করেন এবং সেটার কোনো অ্যাসেসমেন্ট যখন জনগণকে দেন না, সেটা এক ধরনের ভয়াবহ সংকট পরিস্থিতি তৈরি হবে, যেটা আমরা মোকাবেলা করতে পারবো কিনা। আমি আমার মনে হচ্ছে আমি এই প্রসঙ্গে একটু উত্তরটা শুনিনি, আমি শুনি তারপর আমি আসছি আবার একেবারে শেষে আছি। হাবিব ভাইকে একটা বিষয় আমি ধন্যবাদ দিতে চাই, সেটা হচ্ছে যে হাবিব ভাই আমার কাছে এখানে মনে হচ্ছে যে তিনি এই সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিলের বিষয়ে তিনি মন্তব্য করতে চান না। আমি অন্তত এই পজিশনটাও বিএনপির নেতাদের অ্যাপ্রিশিয়েট করি। কেন করি? কারণ এইটা যে দরকার, এবং বিএনপির যে 31 দফা বলেন, বিএনপির গত 17 বছর অ্যাক্টিভিজম ছিল সুপ্রিম কোর্ট সচিবালয়ের পক্ষে, এবং
তারা এই সমস্ত বিএনপির নেতারা যারা অন্তত এই মন্তব্য করেন তারা অন্তত এই দরকারের জায়গাটা হিপোক্রেটিক জায়গায় যান নাই, তারা এখনো বলছেন যেটা দরকার হয়তো ভালো কিছু করবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে সরকার হাবিবের কথা দিয়ে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে বিএনপির ইন্টারনাল ফোরামেও এই সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়ে বিএনপির পদক্ষেপ কি, পরিকল্পনা কি, এটা এখন পর্যন্ত ক্লিয়ার করেন নাই, যে কারণে এটার পক্ষে তারা যুক্তিও দিচ্ছেন না এবং তারা অন্তত এটাকে এড়িয়ে যেতে চাচ্ছেন। আমি মনে করি যে এই ধরনের যে সিদ্ধান্ত, এইটা বিএনপির যে বৃহৎ মেজরিটি যে অংশ, সেই মেজরিটি অংশকে ইগনোর করে সামাও হয়তো অল্প কয়েকজনের ক্ষমতা কক্ষিগত করার জন্য হইতে পারে, অথবা ভুলভাবে কারো ধরনের প্ররোচনা হইতে পারে যে বিএনপি এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে যেটাতে বিএনপির নেতৃবৃন্দরাও অ্যালাইন না।